আসসালামু আলাইকুম। কেমন আছেন স্যার? বহুদিন বাদে দেখা। পরিচিত কণ্ঠস্বর পেয়ে কফির কাপ ফেলে পেছনে ফিরে তাকালেন সুফিয়ান। পেছনে স্কর্পিও হাসিতে বুকে দুই হাত গুজে দাঁড়িয়ে আছে এসপি নিয়াজ মোর্শেদ। দীর্ঘদিন পর এই কপট লোকের দর্শন সুবিধা ঠেকল না সুফিয়ান চৌধুরীর কাছে। সে কপাল কুঁচকে সালামের প্রত্যুত্তর না করে সামনে মুখ করে ফিরে বলে উঠল, তা কি মনে করেন নিয়া সাহেব? সালামের সুর হাসি কোনোটাই তো সুবিধা ঠেকছে না। হঠাৎ দর্শন দিলেন যে? সুফিয়ানের প্রশ্নে হা হা করে হাসল নিয়াজ। এরপর দ্রুত পায়ে এগিয়ে এসে সুফিয়ান চৌধুরীর সামনে চেয়ার টেনে বসতে বসতে বলে উঠল, বহুদিন বাদে দেখা পেলাম আপনার। শেষ পর্যন্ত ঢাকা বদলি হলেন। তা ঢাকায় কি মনে করে? শুধুই কি মেয়ের পড়ালেখা নাকি অন্য কিছু? বলেই দুই হাতে তালু ঘষলেন নিয়াজ। ঠোঁটে এখনো সেই ধূর্ত হাসি। নিয়াজের ঠেস দেওয়া প্রশ্নে তরতর করে রাগ মস্তিষ্কে ছড়িয়ে গেল সুফিয়ান চৌধুরীর। তিনি কপের মগ ঘোরাতে ঘোরাতে উত্তর করলেন, কেন ঢাকায় আসা নিষেধ আমার? কে জারি করেছে এই নিষেধাজ্ঞা? সুফিয়ানের রাগী প্রশ্নে জিভ কেটে মাথা নাড়লেন নিয়াজ। এরপর টেবিলে ঝুঁকে ধীর গলায় শোধালেন, শুনলাম মেয়ে নাকি মেডিকেল কলেজে চান্স পেয়েছে। তা মেয়ে কি জানে আপনি যে তার আসল বাপ নন? নিয়াজের মনে সকল শয়তানি পরিষ্কার বুঝতে পারলেন সুফিয়ান। তাই চোখে মুখে বিরক্ত ঢেলে বলে উঠলেন, না, মেয়ে কিছুই জানে না। আপনার জন্য রেখে দিয়েছি। খবরটা তার কানে দিয়ে আমায় উদ্ধার করুন। কি হলো, এখানে বসে রয়েছেন যে? নিয়াজ খ্যাক খ্যাক করে হেসে বলে উঠলেন, আগের মতোই রসিক রয়ে গেছেন। তবে যাক সেসব কথা, যেটা বলতে গেলাম। কি বলতে এতদিন পর নিজের বদসুরত দেখাতে আমার সামনে এলেন নিয়াজ সাহেব? তাড়াতাড়ি বলুন, মন মেজাজ দুটোই খারাপ হয়ে যাচ্ছে। চেহারার বর্ণনা একটু থতমত খেলেন নিয়াজ মোর্শেদ। এরপর দুই হাতের তালুতে নিজের গাল ঘষতে ঘষতে বলে উঠলেন, শুনলাম মেয়ের নাকি কঠিন ভালোবাসা চলছে সেই খুনি ছেলেটার সাথে। ঘটনা কতদূর সত্যি? নিয়াজের কথাই নিজেকে আর ধরে রাখতে পারলেন না সুফিয়ান। কফির মগ চেপে ধরে দাঁতে দাঁত পিষে ধমকে উঠলেন তিনি। চুপ করুন। কি সব আবল তাবল বকতে চলে এসেছেন? কে খুনি? তাছাড়া আমার মেয়ের ব্যাপারে আপনার তো দেখছি ভারী উৎসাহ। নিয়াজ এবার প্রশস্ত হাসলো। এরপর বলল, সত্যি করে একটা কথা বলুন তো, সেদিন গুলি সারফরাজ স্বেচ্ছায় করেছিল নাকি আপনি খেতে চেয়েছিলেন? বলি চকচকে চোখে তাকিয়ে রইলেন নিয়াজ। সুফিয়ানের ব্লাড প্রেশার কেমন তরতর করে বাড়তে লাগলো নিয়াজের চেহারার অবয়ব দেখে। রাগ জেদ লাগামহীন হতে চাইছে। ইচ্ছে হচ্ছে নিয়াজের চামড়া তুলে লবণ মরিচ ভরতে। তবু নিজের মধ্যে সংযত টানলেন সুফিয়ান। নিয়াজের কথার উত্তর না দিয়ে কফিতে চুমুক বসালেন। সুফিয়ান চৌধুরীর নির্ভর নিরাপত্তা সহ্য হল না নিয়াজের। তিনি রয়েস হয়ে রহস্যময় হাসি দিয়ে শোধালেন, সেই ছেলেকে নিয়ে দেশে এত শোরগোল হলো, মিডিয়ার প্রশাসন সবার রইল, হুট করেই সেই ছেলে হাওয়া। তা এত বছর বাদে আপনার পরিবারের সাথে তার এত দরহম মরহম কী করে? ঘটনা আসলে কি কমিশনার সাহেব? তবে সেদিন কি সব নাটক ছিল? সুফিয়ান ঠান্ডা গলায় নিয়াজের লোভী চোখে তাকিয়ে শোধালেন। কি চাইছেন আপনি নিয়াজ সাহেব? নিয়াজ 32টা দাঁত বের করে খিকখিক করে হেসে বলে উঠল, আমি কি চাই আপনি খুব ভালো করেই জানেন। খামোকা পেরেশানি হবার কোনো দরকার নাই। আমার মুখটা বন্ধ করুন, তাহলেই হবে। নয়তো কোনো তথ্য কোথায় চলে যায় তার গ্যারান্টি দিতে পারছি না। নিজের ফোন পকেটে ভরতে ভরতে উঠে দাঁড়ালেন সুফিয়ান। এরপর কিছু হয়নি এমন গলায় বলে উঠলেন, যেখানে যে তথ্য পাঠানোর পাঠিয়ে দিন। আপনার মুখ আমার বন্ধ করার কোনো প্রয়োজন নেই। আর নেক্সট টাইম থেকে এই চেহারা আমাকে দেখাতে আসবেন না, নয়তো আমি ভুলে যাব আপনি পুলিশের সাবেক একজন সদস্য। তা কী করে হয় স্যার? এভাবে হেলাফেরা করছেন কেন? বিষয়টা কি হেলাফেরার? বাঁকা হেসে সুফিয়ান প্রত্যুত্তর করলেন, এসব খুব মতলবের জন্য এত বড় চাকরি হারিয়েও শিক্ষা হলো না আপনার? ডিপার্টমেন্ট কি জানে না কত বড় ধাপ্পাবাস আর খতরনাক লোক আপনি? কে বিশ্বাস করবে আপনার কথা? আর কি প্রমাণই বা আছে আপনার কাছে? এবার থতমত খেলেন নিয়াজ। কোনো উত্তর করবার আগেই হনহন করে চলে গেলেন সুফিয়ান। সুফিয়ানের পায়ের চলনে খেয়াল করে ক্রুর হাসলেন নিয়াজ। এরপর বলে উঠলেন, খুব পস্তাবেন কমিশনার। ল্যাঙ্গট খুলে দৌড়
করাবো। সবার সামনে আপনার ভালো মানুষের মুখোশ যদি না ছিঁড়ছি, তবে আমার নামও নিয়াজ মোর্শেদ নয়। শুধু উপযুক্ত সময়ের অপেক্ষা করুন। ক্লাসে নতুন অধ্যায়, নতুন প্রফেসর, সব মিলিয়ে বোর্ড টাইম পার করলো ন্যালি আর রূপকথা। লেকচারার এর লেকচার এর আগা মাথা কিছুই তাদের মাথায় ঢুকলো না। ক্লাসের টাইম শেষ হবার সাথে সাথেই দুজনেই যেন হাঁপ ছেড়ে বাঁচলো। প্রয়োজনীয় নোটস প্যাডে লিখে ঘড়িতে সময় বলালো রূপকথা। 2 পিরিয়ড অফ। এরপর ফিজিওলজিস্টের ক্লাস। ক্লাস ছেড়ে বাইরে বেরিয়ে এলো রূপকথা ন্যালি। হঠাৎ রূপকথার ফোন বেজে উঠল। ব্যাগ থেকে ফোন বের করে চোখের সামনে আনতেই মুখে হাসি ফুটল। স্ক্রিনে সারফরাজের নম্বর। ঠোঁটের কোণে হাসি রেখা টেনে ধরে কল রিসিভ করতেই ওপাশ থেকে সারফরাজ কিছু একটা বলল। শুনেই মুখের রং পরিবর্তন হলো রূপকথা। ফোন কেটে দ্রুত পায়ে চালাতেই ন্যালি শোধালো। কি হয়েছে? কে ফোন করেছে? হসপিটালে চল নীলি, অভিরূপ বাইক অ্যাক্সিডেন্ট করেছে। অভিরূপের অ্যাক্সিডেন্টের খবরটা ন্যালির ভেতরে কেমন এক অদ্ভুত অনুভূতি সৃষ্টি করলো। ন্যালি হাসি খুশির মুখটা কেমন সহসাই চুপসে গেল। বুকে ধুপপুপ আওয়াজে হৃদয় গতি চলছে। আকস্মিক নিজের এহেন অনুভূতির কোনো হেতু খুঁজে পেল না ন্যালি। রূপকথা ন্যালি দৌড়ে ইমার্জেন্সিতে এলো। ইমার্জেন্সির কাঠের বেঞ্চিতে পা ঝুলিয়ে দেয়ালে হেলান দিয়ে বসে আছে অভিরূপ। পা কেটে গলগল করে রক্ত পড়ছে। বেচারা চেহারা দেখে মনে হচ্ছে বহু কষ্টে কান্না আটকে রেখেছে। পাশেই কিছু হয়নি এমন চেহারায় বসে আছে সারফরাজ। রূপকথা চলচল গলায় বলল। সারফরাজ, রূপকথাকে দেখতে পেয়ে সারফরাজ উঠে দাঁড়ালো। এরপর রূপকথার হাতে জড়িয়ে স্বাভাবিক গলায় বলে উঠল। আসলে কোন সুতোয় তোমাকে দেখবো ভেবে উঠতে পারছিলাম না, এজন্যই অভিরূপের কথা বলে নিয়ে এলাম। বুকটা পিপাসায় ধুকছিল, এবার তৃষ্ণা মিটল, এবার আমার মরণ হোক। সারফরাজের এহেন কথায় রূপকথা সারফরাজের পেটে কুনোই দিয়ে গুঁতো দিয়ে বলল। একজন আহত মানুষ নিয়ে এইসব কি ধরনের মজা? কোথাও তুমি নিজে থেকে ওকে এমন আহত করনি তো? সারফরাজের সিরিয়াস ভঙ্গিতে উত্তর করলো। আমি করলে ও এতক্ষণে জমের দুয়ারে পৌঁছে যেত। শালা কুকুরের সাথে অ্যাক্সিডেন্ট করে এই অবস্থা করেছে। কুকুর নাকি কাবাডি খেলতে চাইছিল মাঝে রাস্তায় ওর সাথে। সারফরাজের নিষ্ঠুর হেয়ালি কথায় কাঁদো কাঁদো গলায় অভি বলে উঠল। শালা নির্দয় পাষণ্ড, দেখ কতগুলো ব্যথা লেগেছে, আর তুই আমাকে নিয়ে সেই কখন থেকে হাসি তামাশা করে যাচ্ছিস। শালা অভিশাপ দিলাম, তুইও একদিন কাঁদবি, সেদিন আমিও হাসবো। অভির কথায় ঠোঁট টিপে হাসলো সারফরাজ। এরপর বলল। আমার শরীর থেকে যেই রক্ত ঝরেছে সেই পরিমাণ রক্ত তোর গায়েও নেই। এদিকে ডক্টর আর নার্সে দৌড়ে এলেন প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে। সুই, সুতো, ইঞ্জেকশন আর সাদা গজ দেখে ভীত হলো অভিরূপ। সে আর্তনাদ করে চাপা গলায় বলল। ইঞ্জেকশনে আমার ফোবিয়া আছে, প্লিজ আমায় দিবেন না ওটা, আমি ভয়ে মরে যাবো গডসওয়ার। এত বড় দামড়া ছেলের মুখে ইঞ্জেকশনের ভয় শুনে ডক্টর কপাল কুঁচকে ভারী গলায় বললেন। তাহলে এত বড় ক্ষত কিভাবে সেলাই করব? এত বড় মানুষের মুখে এসব মানায়? চোখ বন্ধ করে বসে থাকুন, কিচ্ছু হবে না, এসব মনের ভয়। অভিরূপ মানল না। সে কাকুতি মিনতি অব্যাহত রাখল। ন্যালি এতক্ষণ সবটা অবলোকন করলো। অভিরূপের করুণ চেহারা তাকে বেশ পীড়া দিচ্ছে। এই অনুভূতির সাথে আজই পরিচিত হয়েছে ন্যালি। সবকিছু কেমন এলোমেলো লাগছে তার কাছে। নার্স ইঞ্জেকশন নিয়ে এগোতেই অভিরূপ সারফরাজের উদ্দেশ্যে অনুরোধ করলো। আমাকে জড়িয়ে ধর সারফরাজ, আমি জ্ঞান হারিয়ে ফেলবো না তো। সারফরাজ তোয়াক্ক করল না অভিরূপের কথা। সারফরাজের এহেন নিষ্ঠুরতা রূপকথার মেজাজ তিরিক্ষি হলো। সে দাঁতে দাঁত চেপে বলে উঠল। কি হলো, যাচ্ছ না কেন? ওকে শক্ত হতে হবে রূপকথা। ছেলে মানুষের এতটা নরম হলে মানায় না। যেখানে ওর নিজের কাউকে ভরসা দেবার কথা, সেখানে ও নিজেই অন্যের ভরসা চাচ্ছে। আজীবন ওকে প্রোটেক্ট করার জন্য আমি বসে থাকবো না। তাছাড়া এমন ভীত মানুষ আমার পছন্দ নয়। আমি দেখতে চাই সামান্য একটা ইঞ্জেকশনের সূচের ফুটোয় ও কিভাবে মরে। অভিরূপের কাকতি মিনতিতে টিকতে পারল না ন্যালি। সে সবকিছু ভুলে বশীভূতে মানুষের ন্যায় অভিরূপের মাথা আলতো হাতে নিজের বুকে জড়িয়ে ধরল। এরপর নার্সকে ধীর গলায় বলে উঠল। নিন, পুশ করুন। ন্যালির স্পর্শে কাটাছেঁড়া ব্যথা, ইঞ্জেকশন সব ভুলে গেল অভিরূপ। সে ন্যালি বড় বড় চোখ দুটোতে দৃষ্টি মেলালো।
মুহূর্তেই যেন কোনো ঘোরের মধ্যে চলে গেল সে। ন্যালি অভিরূপকে আগলে নেয়া দেখে সারপ্রাইজ রূপকথার চোখ কপালে উঠল। সারপ্রাইজ বিস্ফোরিত চোখে বিড়বিড় করে বলে উঠল, ঘটনা কি ঘটলো? এক তার ছেঁড়া মেন্টাল আরেক মেন্টালের কাছে? ও নো, ভবিষ্যৎ প্রজন্ম হুমকির মুখে। রূপকথা ফিসফিস করে সারপ্রাইজকে শোধালো, আমি যা দেখছি তুমিও কি তা দেখছো? হুম। কি করে সম্ভব? তোমার ফুল মেন্টাল বোনকে জিজ্ঞেস করো। ন্যালি চোখের দিকে তাকিয়ে কখন সময় পেরিয়ে গেল অভিরূপ তা খেয়াল করলো না। অভিরূপের ধ্যান ভাঙলো সারপ্রাইজের ডাকে। হুশে আয়, বাড়ি ফিরতে হবে। মধু পরে আবার খাস। একদিনেই সব খেয়ে ফেললে পরে পস্তাবি, শালা মৌমাছি। সারপ্রাইজের গলায় সম্মিত ফিরে পেল অভিরূপ। সে দ্রুত নজর সরিয়ে চারিপাশে নজর বোলালো। ডক্টর, নার্স কেউ নেই, পায়ে শুধু সাদা ব্যান্ডেজ। অভিরূপ যেন আকাশ থেকে পড়ল। ন্যালিকে চমৎকার জাদুকরি মনে হলো তার। রূপকথার চোখে চোখ পড়তেই অভিরূপকে ছেড়ে লাজুক ভঙ্গিতে সরে আসতে চাইল ন্যালি, কিন্তু ন্যালির হাত চেপে ধরল অভি। এরপর আদুরি গলায় শোধালো, তুমি কি আমার পেইন কিলার হবে নেলি? নিয়াজ মোর্শেদের অত্যাচারে সুফিয়ান চৌধুরীর মাথা পাগল প্রায়। আর সপ্তাহখানিক ধরে ফোন কল, সরাসরি সাক্ষাৎ, লোক মারফত হুমকি ধমকিতে সুফিয়ানের মাথা নষ্ট করে ফেলেছে সে। এইদিকে চাপা স্বভাবের সুফিয়ান কারোর কাছে শেয়ার করলেন না এই বিষয়ে। প্রথমে নিয়াজ মোর্শেদকে তেমন আমলে না নিলেও ধীরে ধীরে তার হুমকিতে ভীত হতে শুরু করলেন সুফিয়ান। নিয়াজ নিজে থেকে এসব করছে না, তা বেশ টের পেয়েছে সুফিয়ান। কেউ তো অবশ্য কলকাঠি নাড়ছে নিয়াজ মোর্শেদের পেছনে, কিন্তু মানুষটাকে। ড্রয়িং রুমে এক মনে বসে বসে নানাবিধি ভেবে চলেছে সুফিয়ান। এমন সময় রূপকথা সিঁড়ি বেয়ে নেমে এলো। দেখে মনে হচ্ছে কোথাও যাচ্ছে। মেয়ের সাজগোজ দেখে সুফিয়ান ক্লান্ত চিন্তিত গলায় শোধালেন, কোথায় যাচ্ছ? রূপকথা ইতস্তত করে উত্তর করলো, ক্লাস ফ্রেন্ড অহনার বার্থডে বাবা। নেলিও যাচ্ছে, খুব করে অনুরোধ করেছে, যেতেই হবে। তাছাড়া আমাদের বাসার কাছে পার্টির ভেন্যু, তাই যাচ্ছি আর কি। সারফরাজ যাবে? না, ওকে ডাকিনি। আর কথা বাড়ালেন না সুফিয়ান। নিঃশব্দে সিঁড়ি ধরে নিজের ঘরে চলে গেলেন। ঘড়িতে আরো একবার সময় বুলিয়ে ঘর থেকে বেরিয়ে এলো রূপকথা। হোয়াইট প্যালেসের রেস্টুরেন্টে রুপটপ এরিয়ায় সেজেছে বাহারি সাজে। রঙিন বাতি, খোলা আকাশ আর এলোমেলো বাতাস, সব মিলিয়ে রোমাঞ্চকর এক অনুভূতি। রুপটপের এক সাইডে একটা স্টেজ বানানো হয়েছে, তাতে বড় করে লেখা হ্যাপি বার্থডে অহনা। হরেক রঙের বেলুন আর ফুলে সাজানো হয়েছে স্টেজ। স্টেজের চারটে বড় বড় কেক রাখা। সাদা বারবি গাউন নিজেকে হুড়পুড়ি সাজিয়েছে অহনা। চারিপাশে বন্ধুদের হাসি ঠাট্টা আর আনন্দ। ধীরে ধীরে বাড়তে লাগলো আনন্দ। কেক কাটা হলো, আয়োজন করা হলো স্পেশাল খানাপিনার। ন্যালি হুট করে বলল সে ওয়াশরুমে যাবে। রূপকথা ভিড় এড়িয়ে ন্যালিকে নিয়ে নেমে এলো থার্ড ফ্লোরের রেস্টুরেন্টে। এরপর ন্যালিকে ওয়াশরুমে ঢুকে নিজে গায়ের ক্রিম কালারের জামদানি আর মেকআপ একটু ঠিক করে নিল। মিনিট পাঁচেক পর বেরিয়ে এলো ন্যালি। লিফটে উঠতে গিয়ে দুজনেই দেখতে পেল লিফট লোড, তাই সিঁড়ি ধরে চলতে লাগলো দুজনে। 6 ফ্লোরতে এসে হঠাৎ রূপকথার পা স্থির হলো। হনহন করে 6 নম্বর ফ্লোরে হেঁটে যাচ্ছে সারফরাজ। হাঁটার গতি কেমন ভয়ঙ্কর ছন্দহীন। সারফরাজের জুতার খটখটে ধ্বনি বুকের ছাতিতে কেমন ভয়ানক কাঁপন তুলল। রূপকথা ন্যালিকে বলে উঠল, তুই যা, আমি আসছি। ন্যালি অবাক গলায় বলে উঠল, এখানে কোথায় যাবি? পুরোটা জায়গা অন্ধকার আর কেমন গা ছমছম, দ্রুত উপরে চল। রূপকথা শুনল না, সে বলে উঠল, সারপ্রাইজ আছে ওখানে। সারপ্রাইজের নাম শুনে ন্যালি আর ঘাটালো না। ভাবলো রূপকথা হয়তো তাকে ডেকে নিয়ে এসেছে। তাই রূপকথাকে ফেলে বড় বড় পা ফেলে সিঁড়ি ডিঙে চলে গেল ন্যালি। অন্ধকার কক্ষে ইজি চেয়ারে হেলান দিয়ে বসে আছে নিয়াজ মোর্শেদ। ফ্লোরটা নতুন, কাজ শেষ হয়েছে কিছুদিন হলো। অফিসের জন্য ভাড়া হবে। নিজের কুমতলব হাসিলের জন্য এই ফ্লোরের একটা রুম ভাড়া নিয়েছে নিয়াজ। মানুষকে হুমকি ধামকি দিয়ে বেশ ভালো টাকাই পকেটে ঢুকেছে। এভাবেই যদি আইসি জীবন কভার হয়ে যায় তবে ক্ষতি কি? পুলিশের লোক বলেও খাতির ধান্দা হচ্ছে বড় বড় মানুষের সাথে। জীবন পূর্বের তুলনায় এখন যেন ঝা চকচকে, কোনো বাধা নিষেধ শৃঙ্খলা নেই।
নেই কোনো জবাবদিহিতা। সামনের টেবিলের ওপর থেকে মুঠোফোন হাতে তুলে নিল নিয়াজ। এরপর খুঁজে খুঁজে বের করলো সুফিয়ান চৌধুরীর নাম্বার। সুফিয়ান চৌধুরীর নাম্বারের পারে তাকে কিটকিটে হাসলেন নিয়াজ। সহসেই সেই হাসি ক্রোধে পরিণত হলো। নিয়াজ নাকের পাতা ফুলিয়ে দাঁতে দাঁত পিষে বলে উঠল, তোর জন্য সারফরাজ এখনো বেঁচে আছে কমিশনার, নয়তো ওই কুলাঙ্গারকে আমি। বলেই ফসফস করতে লাগলো নিয়াজ। তোর জন্যই আমি আজ চাকরি ছাড়া বেশ্যার ছেলে। খুব সত্যতাগিরি তাই না? ছেড়ে দেব বলে দিলাম। নিজেই রাগ ক্রোধের খায়েশ মিটিয়ে সুফিয়ান চৌধুরীর নাম্বার ডায়াল করলেন নিয়াজ। নতুন সিম থেকে এবার কল করলেন তিনি। আগের নম্বরটা সুফিয়ান ব্লক লিস্টে ফেলেছে বোধহয়। রিং বাজতেই ফোন কানে তুললেন নিয়াজ। রিং কেটে যাবার মুহূর্তেই ফোন রিসিভ হলো। সেই সাথে ভেসে এলো নরম কণ্ঠ। হ্যালো। সুফিয়ানের কণ্ঠ পেয়ে শব্দ করে হাসলেন নিয়াজ। এরপর নাটকীয় ভঙ্গিতে বললেন, আসসালামু আলাইকুম স্যার, নিয়াজ মোরশেদ বলছি। কানের কাছে গম্ভীর ভরাটে ঠান্ডা কণ্ঠে সালাম শুনে ফোন কান থেকে নামিয়ে পেছনে ঘাড় ঘোরালেন নিয়াজ। ডিম লাইটে নীল আলোয় একজোড়া নীল চোখ জ্বলে উঠল। মানুষটির মুখে লিও স্মাইল। নিয়াজ চট করে সুইচ টিপে কক্ষ আলোকিত করলেন। লাইনে এখনো সুফিয়ান চৌধুরী। সারফরাজ নিজের বন্দুক দিয়ে নিয়াজ মোর্শেদের গাল স্লাইড করে ভারী গলায় বলে উঠল, বলেছিলাম না, নেক্সট টাইম সামনে পেলে জাস্ট খেয়ে ফেলবো। সারফরাজের গলার স্বরে ভীত হলেন নিয়াজ। ডয়েট থেকে নিজের লাইসেন্সবিহীন বন্দুক বের করে সারফরাজকে গুলি করতে চাইলেন, কিন্তু তার আগে নির্দেশ মতো নিয়াজের বুকে গুলি বসিয়ে দিল সারফরাজ। যেন চিন্তা ভাবনার জন্য 1 সেকেন্ডও সময় পর্যন্ত নিল না। চিৎকারটুকু করার সময় পেলেন না নিয়াজ। মানুষের প্রাণ কেড়ে নেওয়া বুঝি এতই সহজ এই নিষ্ঠুর মানবের জন্য? গুলি খেয়ে চেয়ারে খপ করে বসে পড়লেন নিয়াজ। সারফরাজ হো হো করে হাসলো নিয়াজের পতনে। এক হাতে টেবিল ঝটকা দিয়ে সরিয়ে নিয়াজের বুকে পা ঠেকিয়ে সারফরাজ হিসিয়ে বলে উঠল, কিভাবে জেলে আমাকে মেরেছিলি মনে আছে? ছোট বাচ্চাটাকে ছুঁড়ে ফেলে কপাল ফাটিয়ে দিয়েছিলি, সেই দাগ এখনো রয়েছে। বাচ্চা মেয়েটা আমার কলিজা, তুই আমার কলিজায় আঘাত করেছিলি। কলিজায় আঘাত পেলে কেমন ব্যথা অনুভূত হয় বলতো? সহ্য করা যায় সেই তীক্ষ্ণ নিদারুণ ব্যথা? বলেই আরেকটা শুট করলো সারফরাজ। নিয়াজ কথা বলতে চাইলো, কিন্তু পারল না। ফ্যালফ্যাল চোখে সারফরাজের নিষ্ঠুরতা দর্শন করতে লাগলো শুধু। নিয়াজ মোর্শেদের গলা চেপে ধরে সারফরাজ হুঙ্কার ছাড়ল, দে থ্রেড দে, আমিও দেখি তোর বুকে কত দম। সমস্ত দম নিংড়ে বের করবো আমি তোর। রুদ্ররাজ তোকে নাচাচ্ছে তাই না? এবার নাচ, ইচ্ছে মতো নাচ। নিয়াজ মোর্শেদ বহু কষ্টে ভেঙে ভেঙে বলে উঠল। ধ্বংস হয়ে যাবে। সারফরাজ নিয়াজের কপালে বন্দুক তাক করে হেসে উত্তর করল, ধ্বংস? আমি ধ্বংস হই না নিয়াজ মোর্শেদ, আমি ধ্বংস ডেকে আনি। এবার তোর ধ্বংস অনিবার্য। গুড বাই এসপি নিয়াজ, সি ইউ ইন হেল। কথাটি বলেই নিয়াজ মোর্শেদের কপালে শুট করে দিল সারফরাজ। কপাল ছিদ্র হয়ে ফিনকে দিয়ে রক্ত এসে ভিজিয়ে দিল সারফরাজের মুখ আর গায়ের পোশাক। ফু দিয়ে বন্দুকের নলের ধোয়া থামিয়ে বড় বড় ভীতু চোখে তাকিয়ে থাকা শ্বাসহীন নিয়াজের পানে তাকিয়ে বাঁকা হাসল সারফরাজ। আরো একটি গুটির পতন, চেকমেট। কথাটি বলে পকেট থেকে লাইটার বের করে একটা সিগারেট ধরালো সারফরাজ। এরপর শূন্যে ধোঁয়া উড়িয়ে সমস্ত নীরবতা ছিন্ন করে খটখট শব্দ তুলে বেরিয়ে এলো। আকস্মিক সামনে দাঁড়ানো মানবটিকে দেখে পা থেমে গেল তার। সেই সাথে ঠোঁট থেকে খসে পড়ল জ্বলন্ত সিগারেট। ঝটপট হাতে বন্দুক কোমরের পেছনে গুজে ভর্ত গলায় ডাকলো, রূপকথা। চারপাশে নিস্তব্ধ নিগরতা নেমে এলো। মনে হচ্ছে পৃথিবী থমকে গিয়েছে। পৃথিবীতে কোনো প্রাণ বেঁচে নেই, সবকিছু যেন ধ্বংস হয়ে গিয়েছে। সেই ধ্বংস স্তূপের ওপরে দাঁড়িয়েছে রূপকথা একা। সারফরাজের গাল বেয়ে নাক বেয়ে এখনো তাজা রক্তধারা গড়িয়ে পড়ছে। এই মুহূর্তে সারফরাজকে কোনো সুদর্শন প্রেমিক পুরুষ বলে মনে হচ্ছে না। মনে হচ্ছে সামনে সারফরাজ নয়, একটা রক্তচোষা পিশাচ দাঁড়িয়ে আছে, যে এই মুহূর্তে রক্তের নেশায় বুধ উন্মাদ হয়ে রয়েছে। একটু নড়চড় হলেই সে রূপকথাকেও গিলে নেবে। সারফরাজ এক পা এগিয়ে আসতে চাইল, কিন্তু রূপকথা কয়েক কদম পিছিয়ে গেল।
তার পা জোড়া কাঁপছে, টলমল হচ্ছে, শরীরে কেমন তার ভারশূন্য ঠেকছে। মনে হচ্ছে মাথার ভেতর কোনো ঘিলু নেই, সব কেমন ফাঁকা। সারপ্রাইজ এগিয়ে এসে খপ করে রূপকথার হাতের সরু কবজি চেপে ধরল। সারপ্রাইজের শীতল স্পর্শে রূপকথা শিউরে উঠল, ভয়ে চিৎকার করতে চাইল, কিন্তু কণ্ঠনালী বড্ড বেইমানি করলো। কোনো আওয়াজ বাইরে বেরোতে দিল না। চোখ দুটো কেমন চঞ্চল হয়ে উঠেছে। সারপ্রাইজের ক্রুর চোখে দৃষ্টি মেলাতে ভয় হচ্ছে তার, অথচ পুরো ঘটনার বাহিক সে নিজেই। বড় গলায় সারপ্রাইজকে বলেছে নিয়াজ মোর্শেদ তার বাবাকে হুমকি ধামকি দিচ্ছে। গোপনে আড়ি পেতে তার বাবার কাকুতি মিনতি সে নিজে কানে শুনেছে। সারপ্রাইজ যেন তাকে শুলে চড়ায়, তার বাবাকে হেনস্থা করার জন্য বুড়োটাকে যেন উচিত শিক্ষা দেয় সারফরাজ। প্রেমিকার আদেশ তথাস্থ পালন করেছে সারফরাজ, তবে রূপকথা ভয় কেন পাচ্ছে? সারফরাজ ঠান্ডা গলায় শোধালো। দেখবে? রূপকথা সারফরাজের শার্ট খামচে ধরে মাথা দোলালো। সে দেখবে না এমন বিভৎস দৃশ্য। রূপকথা ভেবেছিল সারফরাজ লোক মারফত নিয়াজকে সায়স্তা করবে, হালকা কিলঘুষি থেট দেবে, কিন্তু সারফরাজ নিজেই তাকে বোম বোম বাউন্স করে দেবে, এটা রূপকথার কল্পনাতে। এই মুহূর্তে রূপকথার কি করা উচিত রূপকথা ভুলে গেছে। ফাঁকা মস্তিষ্ক, কিন্তু মনে হাজারো দুষ্ট আগ্রহ ভুরুট ভারুট করে উঠল। নিয়াজ মোর্শেদ কেমন করে পৃথিবী থেকে ডিলিট হয়েছে তা দেখার স্বাদ জাগলো। মনকে নিজেই বোঝালো সে ভবিষ্যৎ ডক্টর, এমন বেকাবু ভয় তাকে মানায় না। দুদিন পর নিজেই মানুষের বুক পেটে কাটবে সে। নিজেকে নিজেই হ্যাঙ্কি পাঙ্কি বুঝ দিয়ে জোর গলায় কথা বলতে চাইল রূপকথা, কিন্তু এবারও কণ্ঠনালীর নিষ্ঠুরতা দেখালো। ঠোঁট নাড়িয়ে কিছু বলল, কিন্তু আওয়াজ হলো না। শকুনের নজরের মালিক সারপ্রাইজ বুঝলো বোধ করি ঠোঁটের ইঙ্গিত। সে এক হাতে চাপটে ধরে নিয়াজ মোর্শেদের কক্ষে দরজার সামনে দাঁড় করালো রূপকথাকে। পিটপিটে চোখে একবার নিয়াজকে পরখ করলো রূপকথা। কেমন চোখ উল্টে মরে পড়ে আছে বুড়ো ভাম, কপালের ফাটল দিয়ে মগজ গলে গলে পড়ছে। আর কিছু দেখার অবস্থায় রইল না রূপকথা। সারপ্রাইজের শার্ট খামচে ধরে চোখ বুঝলো। এরপর সারপ্রাইজের বুকে মাথা হেলিয়ে হুঁশ হারালো। জ্ঞানহীন রূপকথার মুখের পানে তাকে তপ্ত শ্বাস ফেল সারপ্রাইজ। এরপর পকেট থেকে ফোন বের করে কল করলো লুইসকে। ভবনের বাইরে অপেক্ষা করছিল লুইস আর ইয়ং। ফোনের রিং বাজতেই ব্লুটুথ ডিভাইস কানেক্ট করে লুইস উত্তর করলো। বস, ক্লিন আপ দ্য প্লেস অ্যান্ড গেট রিড অফ দ্য বডি। বলেই খট করে কল কেটে দিল সারফরাজ। এরপর রূপকথাকে কাঁধে তুলে লম্বা লম্বা পা ফেলে বেরিয়ে এলো লোকচক্ষুর আড়ালে। নিজের গাড়িতে এনে রূপকথাকে সিটে হেলান দিয়ে বসালো সারফরাজ। এরপর পানির বোতলের ক্যাপ খুলে চোখে মুখে পানি ছিটা দিল, কিন্তু অবস্থার পরিবর্তন হলো না রূপকথা। সে যেন গভীর ঘুমে মগ্ন। এই ঘুম ভাঙবার নয়। এই মুহূর্তে সারফরাজের কাছে রূপকথাকে ঘুমকুমারী শেহজাদি মনে হচ্ছে। রূপকথার ফর্সা মুখে জলের বিন্দুগুলো হীরের ন্যায় জঞ্জল করছে। গোলাপি ঠোঁটজোড়া সদ্য পুষ্পচিত শিশির ভেজা পদ্ম। ধীর গতি শ্বাসের কারণে রূপকথার বক্ষ ওঠানামা করছে। চোখ বড় বড়, পাপড়িগুলো কেমন ধনুকের ন্যায় বেঁকে রয়েছে। চিকন খাড়া নাকটার প্রতি বেশ ঈর্ষা হলো সারফরাজের। এই মেয়েকে এত সুন্দর কে হতে বলেছে? পুরো আগুন সুন্দরী, সারাক্ষণ মাথা নষ্ট করে রাখে। দেব নাকি কয়েক দফা ভালোবাসা? রূপকথার এলোমেলো চুলগুলো আলগোছে কানের পিঠে গুজে দিল সারফরাজ। বুকের ওপর থেকে শাড়ির আঁচল সরে গিয়েছে বেশ খানিকটা। নিষিদ্ধ অঙ্গে সারফরাজের দৃষ্টি স্থির হলো। পাপ বোধ থেকে দৃষ্টি সরাতে চাইল তৎক্ষণাৎ, কিন্তু পারল না। দৃষ্টি আর মনের যুদ্ধে দৃষ্টিরই জয় হলো। সারফরাজ হটাতে পারল না তাকে। সুডৌল গঠনে শরীর ঘেমে নিয়ে একাকার হলো। নিষিদ্ধ বাসনা কবজা করলো পুরো শরীর। এমন অনুভূতি আজ প্রথম। পুরুষত্বের লাগাম টেনে ধরা কষ্ট সাধ্য ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে। এন খতরনাক পরিস্থিতি রোধে নিজেকে বেশ ধমকি দিল সারফরাজ। বন্দুকের ভয়ও দেখালো মনকে, কিন্তু বেহায়া মন নেশাগ্রস্ত মাতালের ন্যায় তালহীন হলো। সে তার সিদ্ধান্তে অটল। শেষমেশ উপায়ন্ত না পেয়ে গাড়ি থেকে নেমে দাঁড়ালো সারফরাজ।
গায়ে শার্ট ভিজে জবজবে অবস্থা, গায়ে কেউ কেরোসিন দিয়ে আগুন ধরিয়ে দিয়েছে। বরফ মিশ্রিত সুইমিং পুলে ডুব দিতে পারলে শান্তি পাওয়া যেত। কি রে, এভাবে ঘামছিস কেন? আকস্মিক অভির গলায় কেঁপে উঠল সারফরাজ। যে কেউ দেখলে ভাবে সারফরাজ বড় কোনো চুরি করে ধরা পড়েছে। সারফরাজের অদ্ভুত আচরণে অভি কপাল কুঁচকে পুনরায় শোধালো। কি আছে গাড়ির ভেতর? এভাবে তাকিয়ে আছিস কেন, দেখি তো। বলেই গাড়ির ভেতর উঁকি মারতে উদ্যত হলো অভি। সারফরাজ অভিরূপের কলার চেপে ধরে শীতল কম্পিত গলায় বলে উঠল। থেমে যা, বোম আছে ভেতরে। ওই তেজস্ক্রিয় মিশ্রিত ধ্বংস দেখার অধিকার শুধু আমার, আর কারো না। বলেই ধাক্কা দিয়ে সরিয়ে দিল অভিরূপকে। সারফরাজের পেশিবহুল হাতের ধাক্কায় দূরে সটকে গেল অভি। তড়িঘড়ি করে গাড়িতে উঠে ইঞ্জিন স্টার্ট করতে করতে সারফরাজ বলে উঠল। নেলি আছে উপরে, ওকে বাড়ি পৌঁছে দিস, আমি গেলাম। পার্টিময় রূপকথাকে খুঁজে না পেয়ে বেশ বিরক্ত হলো ন্যালি। রূপকথার ফোনে বেশ কয়েকবার কল করেও কোনো পাত্তা পাওয়া গেল না মেয়েটির। ন্যালি জানে সারফরাজকে পেলে রূপকথা দুনিয়া ভুলে যায়। তাছাড়া সারফরাজ রূপকথার সঙ্গে থাকলে বাড়তি টেনশনের কোনো ঝামেলা নেই। খাওয়া দাওয়ার পর্ব চুকেছে অনেকক্ষণ আগে। সব ফ্রেন্ডরা ইতিমধ্যে পার্টি ছেড়ে বেরিয়ে যাচ্ছে। ন্যালি আর সময় অপচয় করলো না। রূপকথাকে ছোট একটা টেক্সট পাঠিয়ে নিচে নেমে এলো সে। গ্রাউন্ড ফ্লোরে এসে বাইরে পা রাখতেই ন্যালি বিস্ময়ে হতবাক হলো। সামনে অভিরূপ দাঁড়িয়ে আছে। নেভি ব্লু শার্ট আর জিন্স কার্গোতে মাত্রাতিরিক্ত তো কিউট লাগছে তাকে। ন্যালি দৌড়ে এসে অভির সামনে দাঁড়িয়ে শোধালো। পা ঠিক আছে? হাঁটা চলায় কোনো প্রবলেম নেই তো? মেডিসিন ঠিকঠাক চলছে নাকি স্কিপ করে যাচ্ছেন? অভি ঠোঁটে হাসি রেখা ফুটে উত্তর করলো। যাদের পার্সোনাল ডক্টর থাকে ট্রিটমেন্ট করার জন্য, তাদের অসুস্থতা ঘিরে রাখবে কোন শক্তিতে? বলেই চোখ টিপ দিল অভি। অভির কাঁধে ছোট্ট পাঁচ মেরে ন্যালি লাজুক ভঙ্গিতে বলে উঠল। আপনি কিন্তু খুব দুষ্টু, কিন্তু আপনাকে দেখলে মোটেও বোঝা যায় না ওই শান্তশিষ্ট লেজ বিশিষ্ট আর কি। ন্যালির কথায় ঠোঁট কামড়ে হাসলো অভি। এরপর হাঁটতেই বুক চেপে চোখ মুখ কুচকে বসে গেল রাস্তার মাঝখানে। অভিরূপের আকস্মিক অবস্থায় ঘাবড়ে গেল ন্যালি। সে ভয়ার্থক গলায় বলে উঠল। কি হলো আপনার? অভি বুক চেপে ধরে ভাঙা গলায় বলে উঠল। তোমার আপনি সম্বোধন হৃদয় নিতে পারছে না, তাই হার্টবিট ব্লক করে আমায় মারতে চাইছে। অভির ছলাকলায় মন ভার হলো ন্যালির। সাংঘাতিক বজ্জাত লোকটা তাকে অযথা ভয় দেখিয়েছে। আর একটু হলে দিশাহীন হয়ে যেত সে। তার মনের খবর না জেনেই অসভ্য পুরুষ তাকে ভোগাতে চাইছে। সময় বুঝে ঠিক উচিত শিক্ষা দেবে ন্যালি তাকে। ন্যালি মনে মনে হাজারো গালাগালি দিল অভিকে। এরপর লাজুক হেসে হনহন করে হেঁটে সামনে এগিয়ে গেল। পেছন থেকে অভিরূপ চিৎকার করে ডেকে বলে উঠল। নিষ্ঠুর মানবী নেলি হায়দার, শহর জুড়ে আন্দোলন করব তোমার বিরুদ্ধে। দাবি না মানা পর্যন্ত 144 ধারা জারি থাকবে। ব্যস্ত শহরে ভালোবাসার মিছিল হবে। এক দফা এক দাবি, আপনি থেকে তুমি বলবি। ন্যালি খিলখিল করে হেসে উঠল অভির কথায়। অভিরূপ বুঝলো দাবি পাশ হয়ে গেছে। ঝটপট মাটি থেকে উঠে দৌড়ে ন্যালির সামনে গিয়ে দাঁড়ালো অভি। মুগ্ধ হয়ে উপভোগ করলো মুক্ত ঝরা হাসি। এরপর ঘোর লাগানো স্বরে বলে উঠল। ক্ষমতা থাকলে সমস্ত কোলাহল থামিয়ে দিতাম শুধু তোমার হাসির মিষ্টি রিনিচিনি সুর শোনার জন্য। থমকে দিতাম সময়ক্ষণ। আর হেসো না নেলি, ও হাসিতে আমার মরণ হয়। সুফিয়ান চৌধুরী বাড়ির সামনে গাড়িতে বসে আছে সারফরাজ। পাশে অবচেতন রূপকথা। রূপকথার কোমল মুখের পানে গভীর দৃষ্টি ফেলল সারফরাজ। মেয়েটির চোখ ধাঁধানো সৌন্দর্যের গলা শুকিয়ে এলো সারফরাজের। সে হাত বাড়ালো রূপকথার গোলাপি অধর পানে। ছুঁয়ে দিতে চাইল পরম যত্নে, কিন্তু নিজের রক্তাক্ত হাতের পানে তাকিয়ে থেমে গেল। এরপর তাচ্ছিল্য হেসে বলে উঠল। তুমি নিস্পন্দ, আমি রক্তাক্ত। দুজন দুই মেরুর মানুষ, অথচ ভালোবাসা সে তো অবুঝ। এসব পার্থক্য সে বুঝতে নারাজ। সারফরাজ টিস্যু দিয়ে ঘষে ঘষে নিজের হাত মুছে নিল। নিয়াজ মোর্শেদের রক্তে শুকিয়ে চামড়ার সাথে লেগে রয়েছে। সাবান পানি ছাড়া উঠবে না মনে হচ্ছে। হাতের দমড়ানো টিস্যু বাইরে ছুঁড়ে ফেলে রূপকথাকে শক্ত আলিঙ্গনে বাঁধল সারফরাজ। এরপর রূপকথার কানে চুমু এঁকে ফিসফিস করে বলে উঠল। তোমাকে ছুঁয়ে পবিত্র হবার চেষ্টা করছি রূপকথা, ভেতরটা একদম পচে গেছে।
সুফিয়ান চৌধুরীকে কল করেছে সারফরাজ বেশ কিছুক্ষণ আগে। ভদ্রলোক এখনো বের হলো না। সারফরাজ সশব্দে গাড়ির হর্ন বাজালো। রূপকথার জ্ঞান কেন ফিরছে না এটা নিয়ে তার মাথা খারাপ হয়ে যাচ্ছে। এদিকে সুফিয়ানের কোনো পাত্তা নেই। সারফরাজের ইচ্ছে হলো বাড়ির গেট ভেঙে ফেলতে, কিন্তু শ্বশুরবাড়ি ক্ষতি করলে রূপকথা তার থেকে ক্ষতিপূরণ আদায় করবে দ্বিগুণ। শেষমেশ লস তারই। দ্বিতীয়বার হর্ন বাজতেই বেরিয়ে এলো সুফিয়ান। সুফিয়ানকে দেখে গাড়ি থেকে নেমে এগিয়ে এলো সারফরাজ। তস্ত পায়ে এগিয়ে এসে চাপা গলায় সুফিয়ান ধমকে উঠল। আর জায়গা পেলি না? আমার মেয়ের সামনে সমস্ত অঘটন ঘটাতে হয় তোর? প্রেম কি আছে না ভেঙেছে? ভাঙলে আমি মহাঘুষি, কাল মসজিদে সিন্নি মেলাবো। সারফরাজ হো হো করে হেসে উঠল। আমার ভালোবাসার শিকল ছেড়ে উড়ে যাওয়ার সাধ্য আপনার মেয়ের নেই। সে আমার বুকেই বেহুশ হয়েছে। খুন করার আগে দেখবি না আশেপাশে কে আছে? আমি জানি না কি যে আপনার মেয়ে আমার লেজ ধরে কিলিং স্পটে ঢুকে যাবে। আমি তো স্পট ক্লিয়ার করেই গেছি। সুফিয়ান ব্যথিত গলায় শোধালো। মারলি কেন? অন্যভাবে তো মিট করা যেত। আমি সব শুনেছি। পুনর এফারে আমি ছিলাম। আপনার মেয়ে আবদার করেছে স্যার, খুব শখের, বুঝলেন? আবদার ফেলতে পারি না, একদম মাথায় উঠে বসেছে। চাবিওয়ালা পুতুল হয়ে গেছি আমি। ঘড়ির নাটাই আপনার মেয়ের হাতে, সে যেভাবে উড়াবে আমি ওভাবেই উড়তে বাধ্য। মেয়ের এমন ভয়ঙ্কর দুর্ঘটনার হাতাচি শুনেই বুক চেপে দাঁড়িয়ে গেলেন সুফিয়ান। এরপর দাঁতে দাঁত পিষে বললেন, মেয়েটার মাথায় ভেবে খাস না, পরে খুব পস্তাবি। 12 বছর ধরে পালছি। এমন সব অদ্ভুত বায়না ধরে যার অস্তিত্ব এই পৃথিবীতে নেই। ধরুক না থাকুক এই নশ্বর পৃথিবীতে তার অস্তিত্ব, সমস্ত বায়না পূরণ করব আমি, হোক আমার সাধ্যের বাইরে। তাছাড়া রূপকথার বায়নার অস্তিত্ব যেই পৃথিবীতে নেই, সেই পৃথিবীর অস্তিত্ব কোন কাজের? যদি রূপকথা চায় এই ফালতু পৃথিবী ধ্বংস হোক, তবে দ্বিতীয় হিটলার হব আমি। পৃথিবীর প্রত্যেকটা শহরে আমি নিউক্লিয়ার বোমা মেরে ধ্বংস করে দেব সব, তবুও সে হ্যাপি থাকুক। সারফরাজের ভালোবাসা সীমা পরিমাপ করে চোখ ওল্টালেন সুফিয়ান। এরপর বললেন, বোম মেরে শ্বশুর শাশুড়ি সব উড়িয়ে দিবি। অন্ধপ্রেমিক তুই। নিউক্লিয়ার বোম মারলে তুই বাঁচবি, তোর প্রেমিকা সে বাঁচবে। প্রেমের ডায়লগে একটু তো বাস্তবতা রাখ। এসব আকাশ কুসুম বলেই আমার মেয়েকে কবজা করেছিস, তাই না? চুমু খেয়ে কবজা করেছে আপনার মেয়েকে। আস্তাগফিরুল্লাহ, তোর মুখে গজব পড়বে হারামি। বলতে বলতে গাড়ির নিকটে এসে মেয়ের জ্ঞানহীন মুখের দিকে নজর দিলেন সুফিয়ান। এরপর বলে উঠলেন, এত দূর যেহেতু নিয়ে আসতে পেরেছিস, তবে ঘর পর্যন্ত এঁকে দে। বুড়ো বয়সে এসব ধকল কুলোয় না। আপনার মেয়েকে করে তুলতে আমি 2 পায়ে রাজি। সারাদিন নেই মতলবেই ঘুরি, কখন কোথায় ছুঁয়ে দেয়া যায়। এভাবে সবসময় ছুঁয়ে দেবার অনুমতি দেবেন, ঠিক আছে? আমি বিনা দ্বিধায় লুফে নেব। সারপ্রাইজের ঠোঁট কাটার কথায় 2 কানে আঙুল ঢুকিয়ে সুফিয়ান চৌধুরী বলে উঠলেন, লোফার কথাকার, রূপকথার বাপ আমি, একটু সম্মান কর। কান তো পচে গেল তোর শরম লজ্জাহীন কথায়। এমন লাগামহীন কেন তুই বলতো? রূপকথাকে কোলে তুলতে তুলতে সারপ্রাইজ প্রত্যুত্তর করলো, আমার পিছে না লেগে নিজে প্রেমিক পুরুষ হিসেবে কি কি কীর্তি করেছিলেন 30 বছর আগে সেটা ভাবুন। সাধু পুরুষ ছিলেন নাকি অসাধু তা বেশ ভালোই জানি। চাইলে কেচ্ছা শুরু করতে পারি, করব। সারপ্রাইজের খোঁচা দেয়া কথায় চুপসে গেলেন সুফিয়ান। এই ছেলেকে মোটেও ভরসা নেই তার। কখন কোন বেফাস কীর্তি উগলে দেয়, তার চেয়ে চুপ থাকাই উত্তম। কিন্তু মনের কৌতূহল মাথায় চাড়া দিয়ে উঠল, তাই ফিসফিস করে শোধালো, আচ্ছা, প্রেম প্রীতির আলাপ পাত, আসল কথায় আসি। নিয়াজকে যে মানলি, যদি পুলিশ কেস হয়? সারপ্রাইজ শক্ত চলে অদ্ভুত হাসলো। এরপর ভারী গলায় জবাব দিল, জার্মান শেপার্ড পর্যন্ত শুকে কোনো ক্লু বের করতে পারবে না। হাত বড়ই বাগা কমিশনার সাহেব। যেই প্রমাণ আমি নিজে লোপাট করেছি, বিধাতা ছাড়া কোনো প্রাণীর পক্ষে তা খুঁজে বের করা সম্ভব না। আর যদি পেয়েও যায়, পৃথিবীতে এমন কোনো জেল নাই, আইন আদালত নেই যেখানে আমাকে আটকে রাখবে। আমি দুর্বার। যে আমার বাধা হয়ে দাঁড়াবে তাকে জাস্ট উপড়ে ফেলবো আমি। সেটা যদি আপনিও হন, তাতেও আমি আমার মনের ইরাদা বদলাবো না। ঝিরি ঝিরি বৃষ্টির ধারা আর কালো মেঘের আড়ালে সূর্যিমামা কখন মধ্য গগনে গিয়ে ঠেকলো তার ঠাওর করা গেল না। ঘড়ির কাঁটা টিকটিক করতে করতে 12 ঘরে গিয়ে স্থির হলো। ঠান্ডা পরিবেশে সারপ্রাইজের ঘুম আরেকটু গাঢ় হলো।
বুকে একটা বালি জড়িয়ে কাঁথার শরীর মুড়িয়ে গভীর ঘুমের দেশে নিজেকে সঁপে দিল সে। হঠাৎ অদ্ভুত এক স্বপ্ন দেখল সারফরাজ। মায়া খুব করুণ স্বরে বিনিয়ে বিনিয়ে কাঁদছে। ছোট্ট সারফরাজ খেলা ফেলে দৌড়ে মায়ের কাছে গিয়ে দাঁড়ালো। এরপর গোটা গোটা হাত দিয়ে মায়ের থুতনি আলতো করে ধরে অবোধ হয়ে শোধালো। কাঁদছো কেন মাম্মা? মায়া আরো করুণ স্বরে বলে উঠল, তুই একা হয়ে যাবি সারফরাজ, কেউ থাকবে না তোর পাশে। আমি আর তোর আশেপাশে নেই বাবা। আমি অনেক দূরে চলে যাচ্ছি, আর খুঁজে পাবি না আমায় তুই। একা একা কি করে বাঁচবি তুই, মানিক আমার? মা কোথাও হারিয়ে যাবে শুনে মাকে শক্ত করে জাপটে ধরে হু হু করে কেঁদে উঠল সারফরাজ। আমি তোমাকে কোথাও যেতে দিব না মাম্মা। এই যে শক্ত করে জড়িয়ে ধরেছি, কেউ নিয়ে যেতে পারবে না আমার কাছ থেকে তোমাকে, কেউ না। আমায় ফেলে কোথাও যেও না মাম্মা, তোমাকে ছাড়া আমার খুব কষ্ট হয়। আরো কিছু বলতে চাইল সারফরাজ, কিন্তু হঠাৎ ভয়ঙ্কর এক রাক্ষস এসে সারফরাজকে ছিটকে ফেলে দিল মাটিতে। এরপর মাথার চুলের মুঠি ধরে টেনে হিঁচড়ে নিয়ে গেল অন্ধকার কালগ্রাসে। মায়া চিৎকার করে বলে উঠল। সারফরাজ! সারফরাজ মাটিতে পড়ে গুঙিয়ে উঠল। মা! মুহূর্তে ঘুম ভেঙে গেল সারফরাজের। চট করে শোয়া থেকে উঠে বসলো সে। সারা শরীর ঘামে ভিজে একাকার। কানে এখনো মায়ার স্পষ্ট চিৎকার বাড়ি খাচ্ছে। মায়ার সজল করুণ চোখগুলো সারফরাজের কঠিন হৃদয়ে নাড়িয়ে দিল। বুক ভেঙে কান্না পেল সারফরাজের। ছস্র চোখে টুপটুপ জলের আনাগোনা হলো। বুক চিনচিনে ব্যথা ভার হলো। বিষে উঠল কণ্ঠনালী। নিজের যন্ত্রণা দমন করতে না পেরে একটা বালিশ টেনে মুখে গুজে ছোট্ট বাচ্চা নাই চিৎকার করে উঠল সারফরাজ। কিন্তু বালিশের চাপ ভেদ করে সেই চিৎকার দেয়ালে বাইরে গেল না। মুখে আরো খানিক বালিশে ঠুসে অনবরত মা সম্বোধনে চিৎকার করতে লাগলো সারফরাজ। কঠিন হৃদয়ে গহীনে যেন ব্যথা দগদগে হয়ে আছে, তা সকলের অজানা। একাকী সঙ্গী সেই ব্যথা হৃদয় কাবু করে চূড়ান্ত কষ্ট দেয়, তাও সকলের অজানা। সকলেই ওপরের চাকচিক্য আর কাঠিন্য দেখে, কিন্তু চামড়ার ভেতরে বক্ষ ছাতি ভেদ করে কেউ দগদগে ঘাটা দেখে না। কি নিষ্ঠুর এই যন্ত্রণা, কি অসহনীয় সেই ব্যথা! আহ! কতক্ষণের সময় এভাবে গড়ালো সারফরাজের তা অজানা। সে এক মনে ভেবে চলল তার মা এখনো বেঁচে আছে এবং তার আশেপাশেই আছে, কিন্তু কোথায়? মাকে ফিরে পাবার আশায় চঞ্চল হয়ে উঠল সারফরাজের হৃদয়। মুখ থুবড়ে পড়া আশাগুলো আবার প্রদীপ জ্বালালো। সারফরাজ সিদ্ধান্ত নিল পুরো শহর চষে বেড়াবে, অবশ্য কাছে কোথাও তার মা রয়েছে। মনের কষ্টগুলো পুনরায় বাক্সবন্দি করে বিছানা থেকে উঠে দাঁড়ালো সারফরাজ। ঘড়িতে সময় বলালো প্রায় 1টা। সারাদিন রূপকথার খবর নেওয়া হয়নি। মেয়েটা কোন তোর ফিরে আছে তা অজানা, কিন্তু রূপকথা থেকে নিজের মায়ের জন্য মনটা ছটফট করে উঠল সারফরাজের। রূপকথার কথা মাথা থেকে ঝেড়ে নিজের মায়ের অস্তিত্বের প্রখর হলো। চোখ বুজে ভাবতে লাগলো, কোথায় আছো তুমি মা? আমাকে কি আরেকবার এইভাবে ডাকবে তুমি? একবার ডেকে দেখো, ঠিক খুঁজে বের করে ফেলবো। একবার ডাকো না মা। ওয়াশরুমে ঢুকে শাওয়ারের নব ঘুরিয়ে দেয়ালে হাতে ভর দিয়ে দাঁড়ালো সারফরাজ। ঠান্ডা জলের ঝিরিঝিরি স্পর্শে শরীর শিউরে উঠল তার, কিন্তু শরীরের চিন্তায় মনোনিবেশ করল না আপাতত। সে দেয়ালে মাথা ঠুকে মনে করার চেষ্টা করলো কোথায় মায়াকে খুঁজেছে আর কোথায় খোঁজেনি। চতুর মস্তিষ্ক কম্পিউটারের স্মৃতির ন্যায় একে একে বের করে আনলো সকল তথ্য। সারফরাজ লম্বা শ্বাস টানলো। সামনের পথ ধুধু মরুভূমি, বেদুইনের মতো ছুটতে হবে, কিন্তু মায়াকে ছাড়া খালি হাতে ফিরবে না সে। বেশ কিছুক্ষণ পর কোমরে একটা সাদা টাওয়াল পেঁচিয়ে বাইরে বেরিয়ে এলো সারফরাজ। সারা গায়ে বিন্দু বিন্দু জল, চুলগুলো কপালে লেপটে রয়েছে। ফর্সা মুখের খোঁচা খোঁচা দাড়িগুলো চকচকে গেলে ছড়াচ্ছে। টকটকে ঠোঁট জলের স্পর্শে হয়েছে সিক্ত লোভনীয়। বেডসাইড টেবিলের ওপর থেকে সিগারেটের প্যাকেট আর একটা লাইটার নিয়ে সিঁড়ি ধরে নিচে নেমে এলো সারফরাজ। ড্রয়িং রুমে কাউকে নজরে এলো না। টেবিলের ওপর খাবার সাজিয়ে ঢেকে রাখা আছে। কামালের ডক্টরের কাছে চেক আপের জন্য যাবার কথা, সাথে বোধহয় নজরুলও গিয়েছে,
ইয়ং লুইস কাউকে দেখা গেল না। সিগারেট ঠোঁটে চেপে আগুন ধরাতে ধরাতে সারফরাজ কপাল কোঁচকালো। গেল কোথায় এরা? নাকি এখনো ঘুম থেকে ওঠেনি? পরক্ষণেই মনে পড়ল স্বাস্থ্য সচেতন বডি বিল্ডারদের মতন দেখতে পুরুষ দুটো কখনো বেলা করে ঘুম থেকে ওঠে না। তাছাড়া নিজের দায়িত্বে ব্যাপারে তারা বেশ কঠোর। নানাবিধি চিন্তায় সিগারেটের টান দিয়ে চোখ বুজে ধোয়া ওড়ালো সারফরাজ। হঠাৎ মেয়েলি হাসির শব্দ আর ইয়ংয়ের গম্ভীর কণ্ঠে চোখ মেলে তাকালো সারফরাজ। 2 হাত ভর্তি বাজার আর শপিং ব্যাগ নিয়ে ভেতরে প্রবেশ করলো ইয়ং লুইস। পেছনে এলো রূপকথা। রূপকথাকে দেখে মাথা ঘুরে গেল সারফরাজের। ডেনিম জামশুট আর সারফরাজের দেওয়া সেই স্নিকার পরেছে রূপকথা। ছোট চুলগুলো পনিটেল স্টাইলে বাঁধা, কাঁধে ঝোলানো ব্যাকপ্যাক, হাতে ফিতাওয়ালা ঘড়ি, মুখে সিম্পল প্রসাধনী, হালকা লিপস্টিক আর মোটা করে টানা কাজল। রূপকথাকে ছোট বাচ্চাদের মতো লাগছে, আদরে আরো কিউট। সারপ্রাইজের ইচ্ছা হলো মেয়েটাকে কোলে তুলে ধুমধাম চুমো খেতে। সামনের মানুষগুলোকে বিষাক্ত ঠেকলো, সবগুলোকে গুলি করে চিরতরে ঘুম পাড়িয়ে দিতে ইচ্ছা হলো। আশেপাশে বন্দুক খুঁজলো, কিন্তু পেল না। পেলে নির্ঘাত এক কেলেঙ্কারি ঘটতো বটে। হেলে দুলে রূপকথা সারপ্রাইজের সামনে এগিয়ে এলো। এরপর বড় বড় চোখ করে অমায়িক হাসলো। এক ধ্যানে তাকিয়ে সেই হাসি দেখলো সারপ্রাইজ। মেয়েটির ছটফটে আচরণে সারপ্রাইজের গলা শুকিয়ে কাঠ হলো। বার কয়েক ফাঁকা ঢোক গিলল সে। সারপ্রাইজের গলার অ্যাডাম অ্যাপ ক্রমাগত ওঠানামা করছে, শ্বাস ভারী হয়ে উঠেছে। রূপকথাকে বুকে না জড়ালে নির্ঘাত মরণ হবে তার। কঠিন ব্যাধিতে আক্রান্ত মানুষের ন্যায় দরপাতে লাগলো সারফরাজ। বুক চেপে ধরে চোখ মুখ কোঁচকালো। বুকে সূক্ষ্ম যন্ত্রণা হচ্ছে, বেশ মিষ্টি যন্ত্রণা। বারবার পেতে ইচ্ছে হলো এই যন্ত্রণা, কিন্তু প্রাণের কুলোয় না। সারপ্রাইজের অবস্থা অস্বাভাবিক ঠেকলো ইয়ংয়ের কাছে। ব্যাগ ফেলে দৌড়ে এসে শোধালো, আরে ওকে, আর ইউ ফিলিং সিক? রূপকথাও ব্যস্ত হয়ে পড়ল সারপ্রাইজের এহেন অবস্থায়। সে এসেছিল সারপ্রাইজকে সারপ্রাইজ দিতে। কামালের থেকে শুনেছে আজ সারপ্রাইজের বার্থডে। এই জন্যই সারপ্রাইজ ঘুমিয়ে থাকতেই সকলকে নিয়ে বাইরে গেছিল। ভেবেছিল নিজ হাতে রান্না করে খাবে, সারপ্রাইজকে চমকে দেবে। কিন্তু সারপ্রাইজের হঠাৎ অসুস্থতা রূপকথার পুরো দুনিয়া এলোমেলো করে দিল। রূপকথা হাঁটু মুড়ে সারপ্রাইজের সামনে বসে ব্যস্ত গলায় ভয়ার্ত ভঙ্গিতে শোধালো, কোথায় কষ্ট হচ্ছে সারফরাজ? বলো আমায়, হসপিটালে যাবে? সারপ্রাইজ রূপকথার সরু বাহু চেপে ধরে রূপকথার পুরো মুখমণ্ডলে একবার নজর পড়ালো। চোখ ধাঁধানো সৌন্দর্য বুকে জ্বালা ধরালো। মনে হচ্ছে বুক পুড়ে খা হলো। ক্রমাগত শ্বাস টান উঠল। এই সৌন্দর্যের ভার কোলাতে পারছে না সে। রূপকথার দিকে অল্প ঝুঁকে চোখ নামিয়ে নিল সারপ্রাইজ। এই সৌন্দর্য সহ্য করা দায়। চোখ অন্ধ হয়ে যেতে চায়। সারপ্রাইজ গঙিয়ে বলে উঠল, আই নট ওকে বেব। তোমার এই অপরাধমূলক সৌন্দর্য আমার বুকের এই খানটায় তীব্র যন্ত্রণা দিচ্ছে। ইট হার্টস বেবি। ইউ আর মেসিং উইথ মাই সেলফ কন্ট্রোল। সারপ্রাইজের কথার টোন বুঝতে পেরে লুইস আর ইয়ং ঠোঁট টিপে ঘর ছেড়ে বাইরে বেরিয়ে গেল। তাদের বস কঠিনভাবে প্রেম লীলায় মজেছে এটা বুঝতে তাদের 1 ন্যানো সেকেন্ড বিলম্ব হলো না। সারপ্রাইজের কথায় রূপকথা মেয়েকে রাগ দেখালো। সে ঠোঁট টিপে তপ্ত শ্বাস ছেড়ে ঝাঁচালো গলায় বলল, সারাক্ষণ ভণ্ডামি না করলে তোমার দিন শুভ হয় না, তাই না? রূপকথাকে এক ঝটকায় নিজের কোলে বসে রূপকথার গলার ভাঁজে বিড়াল ছাড়ার ন্যায় নাক মুখ ঘষল সারফরাজ। এরপর ঘোর লাগানো গলায় বলে উঠল, সৌন্দর্য যদি কোনো অস্ত্র হতো তবে নির্ঘাত তুমি ভয়ঙ্কর খুনি হতে। তোমার ওই সৌন্দর্যে কতবার আমার মৃত্যু হয় তুমি নিজেও জানো না, মাই সুইট ম্যাডনেস। সারফরাজের স্পর্শে রূপকথা চোখ বুজে ফেল। সে সারফরাজের হাত খামচে ধরে বলে উঠল, তোমায় দেখে ভয় করছে, বাড়ি যাব আমি। সারফরাজ বাঁকা হেসে ফিসফিস করে বলে উঠল, ট্রাস্ট মি, তোমাকে দেখলে আমার মাথার সব লজিক ক্র্যাশ করে যায়। অল আই ওয়ান্ট ইজ টু টেক ইউ ইনসাইড দ্যাট রুম, লক দ্য ডোর অ্যান্ড কিস ইউ টিল ইউ ফরগেট ইউর ওন নেম। রূপকথা বুঝলো সারফরাজের লাগামহীন হয়ে যাচ্ছে। রূপকথা চট করে সারফরাজের হাতে কামড় বসালো, কিন্তু কোনো আওয়াজ করলো না সারফরাজ।
শক্তি প্রয়োগ করে সারপ্রাইজের থেকে নিজেকে ছাড়িয়ে ধমকে উঠল রূপকথা। এই, হুঁশে এসো, নয়তো এক্ষুনি চলে যাব। কি করতে যাচ্ছিলে? রূপকথার ধমকে নেশালো চোখে তাকালো সারপ্রাইজ। এই মুহূর্তে ঠিক ভুল যাচাই করতে ইচ্ছা করছে না, আর চুমুই তো খেতে চেয়েছে, আর কিছু করছে নাকি। রূপকথার হম্বিতম্বিতে টিকতে পারল না সারপ্রাইজের রোম্যান্স। সুরসুর করে কোথায় যেন পালালো সেগুলো। সারপ্রাইজের মুখ বিকৃতেই চসূচক শব্দ করে ধমকে উঠে বলল। গেট আউট। রূপকথার মন ভারালো এমন অপমানে। সে টলমলো চোখে বলে উঠল। তুমি জানো তুমি কি বলছো? সারপ্রাইজ প্রত্যুত্তর করল না। রূপকথা একটা শপিং ব্যাগ লাথি মেরে বলে উঠল। বলে হ্যাপি বার্থডে, ফাক ইউর জন্মদিন। বলেই মধ্যাহ্ন আঙুলে দেখালো সারপ্রাইজকে। রূপকথার এমন আচরণে সারপ্রাইজ তাজ্জব বনে গেল। তার জন্মদিন তারই মনে নেই, আর এইদিকে 1.5 আঙুল মেয়ে তাকে নোংরা ইঙ্গিত করছে। ছ্যা! সারপ্রাইজের টকটকে ঠোঁটজোড়া ফাঁকা হলো রূপকথার ওই ধরতে। সেখানে রাগের মাথায় একটা চকলেট ঠুস করে রূপকথার দাঁতে চিবিয়ে বলে উঠল। খা, বেশি করে খা কুত্তা। আমাকে গেট আউট বলা না, দেখাচ্ছি তোকে শালা। বলে আশেপাশে কিছু খুঁজতে লাগলো রূপকথা। মেয়েটির আকস্মিক আচরণে সারপ্রাইজ অসহায়ের মতো তাকিয়ে রইল। এরপর মুখের চকলেট সরিয়ে হোয়াটসঅ্যাপে সুফিয়ান চৌধুরীকে মেসেজ পাঠালো। আপনার মেয়ে আমাকে মিডল ফিঙ্গার দেখাচ্ছে। তখনই মেসেজ সেন্ড করলো সুফিয়ান। সেই সাথে পাঠালো ফিরতি ইমেজ মেসেজ। ইমেজ ক্লিক করতেই সারপ্রাইজের চোখ কপালে উঠল। সুফিয়ান আরও একটা আঙুল যোগ করেছে। সারপ্রাইজ ফোন কপালে ঠুকে বলে উঠল। পুরো নিজের কপি বানিয়ে ছেড়েছে মেয়েকে। এসব শেখাতে দিয়ে গেছিলাম। কপাল। আকাশ জুড়ে কালো মেঘের আধিপত্য। মনে হচ্ছে রাতে খুব করে বর্ষণ ঝরবে। থেকে থেকে বিদ্যুৎ চমকাচ্ছে। চারিধারে মানুষের কর্মব্যবস্থা বাড়ল খানিক। বৃষ্টি বাদলে আগে ঘরে ফেরা চাই। নিজের অন্ধকার কক্ষে বসে বসে সামনে পেছনে তুলে চলেছে মায়া, আর বিড়বিড় করে কিছু বলছে, যা স্পষ্ট নয়। জানালা ডিঙিয়ে আসা বিদ্যুৎ চমকে মায়ার ফ্যাকাশে চোখ মুখ জোড়ায় নজরে এলো। কান্না করেছিল বোধহয়। চোখে জল শুকিয়ে দাগ হয়ে আছে, কিন্তু এখন সবকিছু স্থির, নিঃশব্দ। চোখের পলক ফেলতেও বোধহয় ভুলে গেছে 50 ঊর্ধ্ব এই প্রবীণা। হঠাৎ করে পুতুলের মতো উঠে দাঁড়ালো মায়া। অন্ধকার ঘরে হাত রেখে খুঁজে নিল এক টুকরো ইটের ভাঙার অংশ। সেটা দিয়ে ঘসঘস করে দেয়ালে কিছু লিখল। এরপর দেয়ালে হাত বুলিয়ে চুমু খেয়ে মাথা ঠুকে দাঁড়িয়ে রইল। সমস্ত পেশেন্টকে শেষবারের মতো নজর বোলাতে এলো সোহানা। তার ডিউটি শেষ, তাকেও বাড়ি ফিরতে হবে। কিন্তু মন কেমন সায় দিচ্ছে না। মনে হচ্ছে রাতটুকু এখানে কাটাতে। টহল দিতে দিতে মায়ের কক্ষের সামনে এসে দাঁড়ালো সোহানা। কক্ষটা ঘুটঘুটে অন্ধকারে নিমজ্জিত। নিকষ আধারে ডোবানো কক্ষের পানে দৃষ্টি স্থির করে তপ্ত শ্বাস ফেলল সোহানা। এরপর দরজা ঠেলে ভেতরে ঢুকে আলো জ্বালালো। পুরো কক্ষ জুড়ে দাগ টানা। দাগগুলো পুরনো, আবার কিছু নতুন। মায়া এখানে কতদিন ধরে আছে তার হিসেবেটা। দেয়ালে ইটের খোয়া দিয়ে খুব সুন্দর করে হ্যাপি বার্থডে সারপ্রাইজ লিখেছে মায়া। লেখার ধরন দেখে মনে হচ্ছে পড়াশোনা জীবনে তুখর ছিলেন। কিন্তু জন্মদিনের নিচের তারিখ দেখে ব্যথিত হলো সোহানা। 21 বছর আগের দিন তারিখ লেখা। মায়া এখনও 21 বছর আগের স্মৃতিতেই আটকে রয়েছে। বর্তমান সময় সম্পর্কে তার বিন্দুমাত্র ধারণা নেই। এদিকে আকস্মিক আলোর ছটায় কেঁপে উঠল মায়া। সে দেয়াল আঁকড়ে চিৎকার করে বলে উঠল। খবরদার কেউ আসবে না আমার কাছে, কেউ না। আমি যাব না, আমি এখান থেকে কোথাও যাব না। আজ আমার ছেলের জন্মদিন, আমার রাজের জন্মদিন। আমার ছেলে আমাকে ছাড়া কেক কাটবে না। খবরদার, আর এক পা এগোলে আমি কাউকে ছাড়বো না। বলতে বলতে আঘাত করার জন্য চারিপাশে হিংস্র চোখে কিছু খুঁজতে লাগলো মায়া। সোহানা মায়ার হঠাৎ হাইপার হবার কারণ টের পেল না। সে দূরত্ব বজায় রেখেই ডাকলো, মায়া। সোহানার কণ্ঠ পেয়ে মায়া সামান্য স্থির হলো, কিন্তু দৃষ্টি এখনো চঞ্চল। চোখে মুখে দুর্দান্ত ভীতির ছাপ স্পষ্ট। সোহানা এগিয়ে এসে নরম গলায় শোধালো, কে তোমাকে নিয়ে যেতে চায় মায়া? এখানে তো কেউ নেই। মায়া তৎক্ষণাৎই সোহানার হাত চেপে ধরে কেঁদে বলে উঠল, আমাকে তোমার সঙ্গে নিয়ে চলো। বিশ্বাস করো,
আমি পাগল নই, আমাকে সারফারেজের কাছে নিয়ে চলো, আজ আমার ছেলের জন্মদিন। সোহানা মায়াকে শান্ত হতে ইশারা করলো, এরপর বলল, তুমি শান্ত হও, আমি নিয়ে যাব তোমায়, কিন্তু চুপি চুপি। তুমি যদি এভাবে চিৎকার করো তাহলে সবাই জেনে যাবে। সোহানার কথায় মায়া সামান্য ভরসা খুঁজে পেল। সে শান্ত হলো। এরপর চারিপাশে সতর্ক নজর বোলালো সোহানা। হসপিটালের ডিরেক্টর স্যার নেই আজ। লেডিস নার্সগুলো বৃষ্টির আভাস পেয়ে বাড়ি চলে গেছে। আছে দুজন ডক্টর আর ওয়ার্ড বয়, কিন্তু এখন তারা নিজেদের রুম ছেড়ে বের হবে না। ডিরেক্টর স্যার না থাকলে কাজে ফাঁকি দেবার চূড়ান্ত সুযোগ কাজে লাগায় তারা। সোহানা এতদিনে অনুসন্ধানে অনেক কিছুই বুঝতে পেরেছে। মায়ের রিপোর্টে সেই রকম মেন্টালি কোনো সিকনেস পাওয়া যায়নি। তাকে ইচ্ছে করে মানসিক শাস্তি দিতে এখানে ফেলে রাখা হয়েছে। মায়া আগে অন্য হসপিটালে ছিল, বছর 2 আগে এখানে শিফট করা হয়েছে তাকে। মায়ার জবানবন্দিতেও উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। দীর্ঘ বছর কোনো এক অন্ধকার ঘরে তাকে আটকে রাখা হয়েছিল। সেখানে না ছিল আলো বাতাস, না ছিল পর্যাপ্ত খাবার। মানুষের কথা পর্যন্ত মায়ার শ্রবণ ইন্দ্রিয়ে প্রবেশ করেনি দীর্ঘ বছর, হয়তো 1 যুগেরও বেশি সময়। এরপর হঠাৎ আলোর দেখা পায় মায়া, কিন্তু ততদিনে বড্ড দেরি হয়ে গেছে। ধীরে ধীরে মায়ের আচরণে এসেছে অস্থিরতা, অবুঝপনা। ভুলে গেছে সবকিছু, কোনো কিছুকেই এখন আর স্বাভাবিকভাবে নিতে পারে না সে। সর্বদা এক ভয়ের রাজ্যে তার বসবাস। সবকিছু হারালেও স্মৃতিতে এখনো নিজের স্বামী সন্তানকে আঁকড়ে রেখেছে। সেই স্মৃতি আঁকড়ে ধরেই পেরিয়ে যাচ্ছে বছরের পর বছর। সোহানা মায়ের হাত চেপে ধরে ধীর গলায় বলে উঠল, আমি তোমাকে মুক্তি দিব মায়া, এই জন্য আমার যা হবার হোক। আমি চাই তুমি সারফরাজকে খুঁজে পাও। মায়া মাথা ঝাঁকিয়ে বলে উঠল, দাও দাও, মুক্তি দাও, আমাকে এই নরক থেকে বের করো, এখানে আমার দম বন্ধ হয়ে আসে। সোহানা নিজের মনে মনে এক সাহসী সিদ্ধান্ত নিল। এরপর পুনরায় কক্ষ অন্ধকার করে ফিসফিস করে বলে উঠল, আমি যেখানে নিয়ে যাব সেখানেই যাবে? হ্যাঁ যাব। চিৎকার করবে না তো? না, একদম না। ঠিক আছে চলো। বাইরে তুমুল বৃষ্টিধারা ঝরছে। বৃষ্টিকে মায়ার গুড লাক হিসেবে ধরে পা টিপে টিপে অন্ধকার মারিয়ে গেটের বাইরে এলো সোহানা। যাবার আগে সারপ্রাইজের ডাইনোসর ডলটা নিতে ভুলল না মায়া। সোহানা গেটে এসে বাইরে নজর বোলালো। দারোয়ান নেই। বাইরে ঘোর অমানিসা আধার। ইলেকট্রিসিটি চলে গেছে। বিকট শব্দে বজ্রপাত হচ্ছে। এই মুহূর্তে বাইরে বের হওয়া রিস্ক, কিন্তু সোহানা আজ প্রকৃতি দেখে ভয় পাচ্ছে না। তার মনে প্রাণে মায়াকে মুক্তি দেবার চরম ইচ্ছে ঘুরপাক খাচ্ছে। যে করেই হোক মায়াকে সে তার ছেলের কাছে নিয়ে যাবেই যাবে। এই জন্য যদি তার প্রাণও যায় তবে যাক। মায়ের হাতের কবজি চেপে ধরে সোহানা বলে উঠল, বৃষ্টি মারিয়ে দৌড়াতে পারবে? মায়া মাথা ঝাঁকালো। সোহানা আর দেরি করলো না। শক্ত করে মায়াকে টেনে দৌড়ে বেরিয়ে গেল হসপিটালের গণ্ডি ছেড়ে কংক্রিটের সক্রিয় রাস্তায়। এরপর হারিয়ে গেল বৃষ্টির জলে। সোহানা বেরিয়ে যেতেই পরপর 2টো গাড়ি ঢুকলো হসপিটালের ভেতর। জেনারেটরের কারসাজিতে মুহূর্তে আলোকিত হলো চারিপাশ। গাড়ি থেকে তাড়াহুড়ো করে নামলেন ডিরেক্টর। পেছনের গাড়ি থেকে নামলো রুদ্ররাজ। দুজনে ভেতরে চলতে চলতে নিজেদের বাক্য বিনিময় করলো। পেশেন্টকে নিয়ে যত দ্রুত সম্ভব দেশ ছাড়ুন ডক্টর রুদ্র। একবার কোনোভাবে ভেতরের খবর লিক হয়ে থানায় পুলিশ সামলাতে হবে। বুঝতেই পারছেন, কোনো সাধারণ কেস নয়। আর্মি অফিসারের স্ত্রীকে এইভাবে আটকে রাখার জন্য আমাদের পানিশমেন্ট কি হতে পারে তা অবশ্যই আপনার অজানা নয়। হাতের ব্রিফকেস ডিরেক্টরের দিকে এগিয়ে বাঁকা হেসে রুদ্র বলে উঠল, আপনার ডিমান্ডের চাইতেও বেশি আছে এখানে। ফুর্তি করুন, রিল্যাক্স করুন, সব সামলানোর দায়িত্ব আমার। আপনি শুধু তাকে আমার হাতে তুলে দিন। ডিরেক্টর চারিপাশে নজর বুলিয়ে কণ্ঠ খাদে ফেলে বলে উঠল, আপনাকে দেখলেই রিয়্যাক্ট করবে, তার চেয়ে আপনি গাড়িতে অপেক্ষা করুন, আমি কাউকে দিয়ে বাইরে বের করে আনছি। তাড়াতাড়ি করুন ডিরেক্টর সাহেব, বৃষ্টি থামার আগে আমি ফিরে যেতে চাই। উটকো ঝামেলা একদম পছন্দ নয় আমার। ডিরেক্টর হাসতে হাসতে প্রস্থান নিলেন। গাড়িতে বসে সিগারেট ধরিয়ে ঠোঁটে চেপে অপেক্ষা প্রহর গুনতে লাগলো রুদ্র। এরপর সিগারেটের লম্বা টান দিয়ে ধোঁয়া উড়িয়ে
ঠোঁটের কোণে ক্রূর হাসি রেখা টেনে রুদ্র বলে উঠল, লাস্ট চেকমেট আমারই থাকলো সারফরাজ। খুব শীঘ্রই তোর পতন হতে চলেছে। চারপাশ থেকে ঘিরে ধরেছে তোকে। আমার চেকে বন্দি তোর দুর্বল দুই বুটি। এই চেক কাটাতে পারবি আদেও? হুম, মোটেও না। চেকমেট ডিয়ার সারফরাজ। বলেই শব্দ করে হো হো করে হেসে উঠল রুদ্র। কিন্তু বেশিক্ষণ স্থায়ী হলো না সেই হাসি। ডিরেক্টর দৌড়ে এসে ভয়ত গলায় জানালো, সর্বনাশ হয়ে গেছে, ভেতরে মায়া চৌধুরী নেই, ডাক্তার রুদ্ররাজ। রূপকথার উদ্যোগে কত বছর পর সারফরাজের জন্মদিন পালন হলো, তার হিসেব কষে কুলোতে পারল না সারফরাজ। তার বাবা মা হারিয়ে যাবার সাথে সাথে তার সকল সুখ আনন্দ ভালোবাসা সব হারিয়ে গেছে। তার মরুভূমির ন্যায় সূক্ষ্ম জীবনে রূপকথার এক পশলা বৃষ্টি। রূপকথাহীন তার অস্তিত্ব বিলীন। যেদিন হৃদয় গহীনে রূপকথার আনাগোনা বন্ধ হবে, সেদিন সারফরাজের হৃদয় বিকল হবে। তাতে চলবে না রক্ত প্রবাহ, নির্গত হবে না শ্বাস। হৃদয়দিক এবং দৈহিক দুইভাবে মৃত্যু হবে তার। রাতে খাবার দাবার শেষ করে সব কিছু ধুয়ে মুছে সাফ করল রূপকথা। এখন বৃষ্টি কিছুটা কমেছে, বাড়ি যাবার প্রয়োজন। হঠাৎই বিনা কারণে সারফরাজের মন ভার হলো। সব কিছু বিষাক্ত অর্থহীন ঠেকল। সারফরাজের টলমলো চোখে চোখ রেখে রূপকথা আন্দাজ করলো সারফরাজের ভেতরের ঝড়। রূপকথা ভেবেছিল সারফরাজ তাকে বাড়ি পৌঁছে দেবে, কিন্তু তার এহেন বিধ্বস্ত অবস্থায় দেখে রূপকথা আর কথা বাড়ল না। কোনো মতে হেলে দুলে সারফরাজ নিজের কক্ষে গিয়ে দরজা আটকে দিল। বুকে কেমন অসহনীয় যন্ত্রণা হচ্ছে। আকস্মিক এমন খারাপ লাগার হেতু খুঁজে পাচ্ছে না সারফরাজ। কখনো এমন অনুভূতি হয়নি তার। তার বাবার মৃত্যুর পর যখন তার মা হারিয়ে গেছিল, সেদিন এমন হয়েছিল। কিন্তু সেদিন চাইতে আজকের খারাপ লাগাটা 1000 গুণ বেশি। বুক চাপড়ে মেয়েদের মতো কাঁদতে ইচ্ছা করছে। মায়ের অসহায় মুখশ্রী ভেবে মা বলে গলা ফাটিয়ে চিৎকার করলো সারফরাজ। বাইরে থেকে সেই চিৎকার শুনল সকলে। রূপকথার মন ভার হলো সারফরাজের ব্যথায়। একটা মানুষ এত যন্ত্রণা নিয়ে কিভাবে বাঁচতে পারে? এদিকে রাত বাড়ছে তরতর করে। রেখা সুফিয়ান দুজনই চিন্তাগ্রস্ত হবেন। তাছাড়া যতটুকু স্বাধীনতা সুফিয়ান তাকে দিয়েছে সেটাও কেড়ে নেবেন। চাইলেও রাতভর সারফরাজের বাড়িতে থাকতে পারে না রূপকথা। দৃষ্টি কটু দেখাবে। অভিরূপ ন্যালি থাকলে ভিন্ন কথা ছিল। অভিরূপের বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় অভিরূপ হসপিটালে দৌড়েছে, আর ন্যালি ইচ্ছে করে আসেনি। এই মুহূর্তে অভিরূপকে সাপোর্ট দেওয়া বেশি গুরুত্বপূর্ণ মনে করেছে সে। রূপকথা দোতলায় সারফরাজের ঘরের পানে তাকিয়ে কম্পিত শ্বাস ফেলল। এরপর লুইসকে বলল, ওকে সামলে নিয়েন, আপাতত নিজের মতোই থাকুক। আই হ্যাভ টু গো নাও। ইয়ং নিজে রূপকথাকে বাড়ি পৌঁছে দিতে চাইল, কিন্তু হাত দিয়ে ইয়ংকে থামিয়ে দিল রূপকথা। আমি একাই যেতে পারবো। তাছাড়া ঢাকার রাস্তায় এই রাত তেমন কোনো গভীর রাত নয়। আসছি। বলেই বেরিয়ে এলো রূপকথা। তার মনে হচ্ছে সত্যি যদি এই মুহূর্তে কোন অলৌকিক ক্ষমতা বলে মায়া চৌধুরীকে সারফরাজের সামনে হাজির করতে পারত, তবে কতই না খুশি হতো সারফরাজ। সারফরাজ তাকে নতুন জীবন দিয়েছে, পরিবার দিয়েছে, অথচ রূপকথা সে কিছুই দিতে পারল না সারফরাজকে। নিজেকে বড্ড অকাজে ঢেকি মনে হলো রূপকথার। রূপকথা ভেবেছিল একটা ওভার বুক করে চলে যাবে সে, কিন্তু বৃষ্টির মধ্যে কোনো ড্রাইভারই রাজি হলো না। কিছুক্ষণ আগেই বৃষ্টি থেমেছিল, তাই রাস্তায় বেরিয়ে এসেছিল রূপকথা। কিন্তু এখন ঝমঝমিয়ে আবার বৃষ্টি পড়তে শুরু হলো। রূপকথা দৌড়ে গিয়ে একটা যাত্রী ছাউনির নিচে দাঁড়ালো। এরপর ফোন থেকে কল করলো সুফিয়ান চৌধুরীর নাম্বারে। নম্বর বন্ধ দেখাচ্ছে। রূপকথা এবার ভয় হতে লাগলো। ইতিমধ্যে হেঁটে হেঁটে সারফরাজের বাড়ি ছেড়ে বেশ খানিকটা দূরে এসে গেছে সে। বৃষ্টির প্রভাব আরও বাড়ল কয়েক গুণ। রূপকথার ফোনের চার্জ লাল দাগে এসে স্থির হলো। সারাদিনের ব্যস্ততায় ফোন চার্জ দেওয়া হয়নি। রূপকথা উপায় না পেয়ে রেখার নম্বরে কল করলো, কিন্তু রিং ঢোকার আগেই বন্ধ হয়ে গেল ফোনখানা। এবার যেন মাঝ সমুদ্রে পতিত হলো সে। রাস্তায় কোনো গাড়ি ঘোড়া মানুষ কিচ্ছুটি দেখা যাচ্ছে না। সোডিয়াম লাইটের মৃদু আলো আর বিদ্যুতের চমকে যতটুকু দৃশ্যমান হচ্ছে ততটুকু ধরেই হাঁটতে লাগলো রূপকথা। মায়াকে নিয়ে দৌড়ে দৌড়ে হাঁপিয়ে উঠল সোয়ানা।
ভেবেছিল রাস্তা থেকে ট্যাক্সি ধরে নিজের বড় বোনের বাড়িতে গিয়ে উঠবে, কারণ হসপিটালে মায়াকে খুঁজে না পেলে সবাই তাকে সন্দেহ করবে। মায়ের বিষয় নিয়ে একমাত্র সেই বেশি ঘাটাঘাটি করেছে। ডিরেক্টর একবার তাকে এটা নিয়ে বকাবকিও করেছে। সোয়ানা এবার ঘাবড়ে গেল। মায়ের শরীর দুর্বল, সেও আর হাঁটতে পারছে না। রাস্তার মধ্যখানে বসে পড়েছে সে। সোয়ানা দুই হাঁটুতে ভর দিয়ে হাঁপাতে হাঁপাতে বলে উঠল, মায়া, আর পারছো না? সোয়ানা ক্লান্ত ভেজা মুখের পানে তাকিয়ে মায়া মাথা নাড়ালো। সোয়ানার বুক কেমন ধক করে কেঁপে উঠল। মনে হচ্ছে শেষ রক্ষা হলো না, ধরা পড়লে কি হবে তবে। হঠাৎই ঝড়ের বেগে ধেয়ে এলো কালো রঙের এক গাড়ি। সোয়ানা চিৎকার করার আগেই সেই গাড়ি থামলো একদম মায়ের কাছ বরাবর। সোয়ানা ভাবলো ভেতরে ভদ্রলোকের থেকে সাহায্য প্রার্থনা করবে, কিন্তু গাড়ির দরজা খুলে যখন রুদ্র নামলো তখন সোহানার শরীর ভার ছেড়ে দিল। 30 বছর বয়সী সোহানা জরার ন্যায় রাস্তায় ধপ করে বসে গেল। মুখে তৃপ্তির হাসি ঝুলিয়ে রুদ্র গিয়ে সোহানার সামনে দাঁড়ালো। এরপর হাঁটু মুড়ে বসে সোহানার গলা টিপে ধরে মুখে চুচচুচ শব্দ করলো। সোহানা ভীত মুখ তাকে যেন বেশ আনন্দ দিল। ছেড়ে দাও আমাদের। আমি জানি তুমি মায়ের ছেলে নও। আমি পুলিশে কমপ্লেন করব তোমার নামে। তুমি অন্যায় করেছ। সোহানা সাহস দেখে রুদ্রের এক ভ্রু বাঁকা হয়ে উপরে উঠে গেল। কাছেই বিকট শব্দে বাজ পড়ল। তাতে রুদ্রের হিংস্র চোখ নজরে এলো সোহানার। করুর চোখ দুটি দেখে পিলে চমকে কেঁপে উঠল সোহানা। রূপকথা হাঁটতে হাঁটতে বৃষ্টির মধ্যে মানুষের গলা শুনতে পেল। তাতে মেয়েলি সুর শুনে সাহায্যের আশায় দৌড়ে এলো। নিকটে এসে উপস্থিত হতেই রুদ্রকে দেখে থমকে গেল সে। মায়া সোহানাকে রুদ্রের হাত থেকে ছাড়ানোর জন্য এলোপাথারি কিলচট দিতে যাচ্ছে। তাতে বিরক্ত হয়ে মায়াকে সজোরে এক ধাক্কা মারল রুদ্র। মায়া চটকে রূপকথার ওপরে হুমড়ি খেয়ে পড়ল। সেই সাথে মৃত্যু আর্তনাদ করলো। বিদ্যুতের আলোয় মায়ের চেহারা দেখে কেঁপে উঠল রূপকথা। মায়াকে জড়িয়ে রূপকথা বলে উঠল, আন্টি, আপনি এখানে? আপনি বেঁচে আছেন? রূপকথার গলার স্বর পেয়ে পাশে তাকালো রুদ্র। এই মুহূর্তে রূপকথাকে দেখে তার চোয়াল শক্ত হয়ে উঠল। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাবার আগেই বাদ বিচার না করেই সোহানার বুকে শুট করে দিল রুদ্র। ছলছল চোখে হাঁটুক মুড়ে বসে গেল সোহানা। রুদ্র তাচ্ছিল্য হেসে রূপকথার সামনে দাঁড়ালো। এরপর মায়ের চুলের মুঠি ধরে রূপকথার থেকে ছাড়িয়ে নিজের কাছে নিয়ে এলো। সোহানার রক্তাক্ত দেহে রূপকথার মস্তিষ্ক বোধহয় শূন্য করে দিল। মায়া কেঁদে কেঁদে বলে উঠল, আমাকে সারপ্রাইজের কাছে যেতে দাও। রূপকথা কি করবে বুঝতে না পেরে রুদ্রের পা জড়িয়ে ধরে কেঁদে বলে উঠল, সারফরাজ কষ্ট পাচ্ছে, ওনাকে ছেড়ে দিন, আমার সাথে ওনাকে যেতে দিন। রুদ্র রূপকথার কাকতি মিনতিতে বেশ আনন্দ পেল। রূপকথার বাহু ধরে টেনে ওপরে দাঁড় করিয়ে রূপকথার গলা চেপে ধরল রুদ্র। এরপর হিস হিস করে বলে উঠল, দুদিন আগে খুব তেজ দেখেছিলাম, আর আজ সরাসরি পায়ে। বাহ, হোয়াট আ সিন ডার্লিং। রূপকথা নীরবে কেঁদে বুক ভাসালো। তাতে একটু মন গড়ল না রুদ্রের, বরং মাথায় এক শয়তানি ফন্দি চাপলো। এবার সারফরাজকে বেশ করে জব্দ করতে পারবে সে। এক ঢিলে 3 পাখি মারার মতো ব্যাপার ঘটল। মায়াকে টেনে হিসে গাড়িতে বসিয়ে দরজা লক করে দিয়ে রূপকথার সামনে এসে দাঁড়ালো। এরপর রূপকথার থুতনি চেপে ধরে বলে উঠল,